এটা তো আপনার হাসপাতাল না, আর আপনিও অপারেশন করছেন না, কাজী ঘাম মুছে দেওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ। রিদওয়ান শায়লার আরেকটু কাছে এলো, চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলল, কে বললো অপারেশন করছি না? এইখানে খুব জটিল অপারেশন করছি আমি। শায়লা হতবাক কণ্ঠে শুধায়, অপারেশন এখানে? রিদওয়ান মাথা নাড়ে। হুম, কারোর হৃদয়ের দগ্ধকে ক্ষতে সারিয়ে দিয়ে নতুন সুখ স্মৃতি বনে দেওয়ার অপারেশন চলছে। কেন তুমি বুঝতে পারছো না? হাত পাক ধুয়ে তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাব। বলে চলে যাচ্ছিল রিদওয়ান, শায়লা ডাকলো, কোথায় যাব? টুকটাক কেনাকাটা করতে হবে, কাল বলছিলে, সেটাই করে আসে, চলো। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। শায়লা আলমারি থেকে কাপড় বের করছিল, রিদওয়ান হুট করে এসে তার হাত ধরে টানতেই শায়লা চেঁচিয়ে উঠল। আরে রে, কি হলো? কোথায় নিচ্ছেন আমাকে? রিদওয়ান ওকে বিছানায় বসিয়ে দিয়ে মুখে আঙুল চাপে। শ্শ্, চুপচাপ বসে থাকো। স্যাভলনে তুলো ভিজে দুই হাতের কবজিতে ভালো মতো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে চিকন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। কবজির কাটা অংশ দেখলে বিরক্ত লাগে, এখন আর সেটা ক্ষতর জায়গা বলে মনে হচ্ছে না। রিদওয়ান নিজের কাজ দেখে সন্তুষ্ট হয়ে বলল, এখন ঠিক আছে, নয়তো রাস্তাঘাটে লোকজন অকারণে কৌতূহল দেখাতো। শায়লা এতক্ষণ রিদওয়ানকে দেখছিল লুকিয়ে, কি মন দিয়ে ড্রেসিং করছে। চেহারা এখনও ঘামে ভেজা, গা থেকে ঘামের গন্ধের সাথে পারফিউমের মিশেলে খুব লাইট একটা ঘ্রাণ আসছে। শায়লার মাথা ঝিমঝিম করে সে গন্ধে। রিদওয়ান ওর দিকে তাকাতেই নিজের দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকিয়ে শায়লা বলল, মুখে বললেই হতো। তোমার সাথে কথা বললে আমার বলবে আলাপ জমাচ্ছে, তাই কথা না বলে কাজ করলাম। এখন তৈরি হয়ে তাড়াতাড়ি, আমি শাওয়ার নিয়ে আসছি। হুম। রিদওয়ান ওয়াশরুমে ঢুকলে শায়লা এই সুযোগে কাপড় পাল্টে নিল। চোখে সামান্য কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় দেখল নিজেকে। সন্তুষ্ট হয়ে চুলগুলো পরিপাটি করতে যেয়ে বিপত্তি বাঁধালো। তার লম্বা চুলগুলো আঁচড়ে একটা বেনি করতে যেও পারল না। হাতের কবজিতে ভীষণ টান পড়েছে। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল শায়লা। ঘেমে একাকার হয়ে মন খারাপ করে বিছানায় বসল। রিদওয়ান বাথরুম থেকে বেরিয়ে শায়লাকে বসে থাকতে দেখে অবাক হলো। কি হচ্ছে তোমার? এভাবে বসে আছো কেন? শায়লা অসহায় গলায় বলল, চুল বাঁধতে পারছি না, হাতে টান লাগছে। রিদওয়ান কিছু না বলে পাশের ঘরে গেল। 5 মিনিট পরেই ফিরে এলো। একটা কালো গোল গলা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে ফিরে এলো। ওর ভেজা চুলগুলো এখনে এলোমেলো হয়ে আছে। ও শায়লাকে ডাকলো। এসো এখানে। শায়লা লক্ষ্মী মেয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে বসলো। রিদওয়ান চিরুনি হাতে নিয়ে ওর চুল আঁচড়াতে শুরু করলো। আধা ঘন্টা চেষ্টা করে বেশ সুন্দর করে একটা বেনি করে চুলের শেষাংশ শায়লার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, এবার রাবার দিয়ে বেঁধে নাও। শায়লার মুখ জুড়ে প্রশান্তির ছাপ। সে কৃতজ্ঞ চিত্তে চুলে ব্যান্ড পেঁচিয়ে উঠে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখলো, ঘুরে ফিরে রিদওয়ানের দিকে তাকালো। থ্যাংক ইউ। রিদওয়ান জবাব না দিয়ে ওয়ালেট পকেটে ঢুকিয়ে ডাকলো ওকে। চলে যাই, সন্ধ্যা হয়ে গেল। শায়লা মাথা নেড়ে রিদওয়ানের পিছু নিল। গেট খুলে বেরোতেই একজন মহিলাকে দেখে রিদওয়ান সালাম দিল। মহিলা জানতে চাইল, ওকে, তোমার ওয়াইফ? রিদওয়ান মাথা দুলিয়ে বলল, জি আন্টি, আমার ওয়াইফ শায়লা। শায়লা, উনি আমাদের বাড়িওয়ালি পলি আন্টি। শায়লা সালাম দিল। সালামের উত্তর নিয়ে পলি বলল, আমি তো তোমাদের কাছেই আসছিলাম। কাল তোমরা এলে আমি খোঁজ নিতে পারিনি। আসলে কাল তোমার আঙ্কেলের শরীর একটু খারাপ ছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমাকে ডাকলেন না কেন আন্টি? কি হয়েছে আঙ্কেলের? রিদওয়ানের কথায় পলি উৎফুল্ল গলায় জবাব দিল, আরে আমি তো ভুলেই গেছি তোমার কথা। প্রতিবেশী একজন ডাক্তার হলে আর কি লাগে। রিদওয়ান, তোমাকে কিন্তু অনেক জ্বালাবো আমরা। কোনো সমস্যা নেই আন্টি, যখন খুশি ডাকবেন, আমি দেখে দেব। আঙ্কেল এখন কেমন আছে? তেমন সিরিয়াস কোনো সমস্যা না। তোমার আঙ্কেলের গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে। বদ লোকটা অফিসে সারাদিন কয়েক কাপ চা খায়, তারপর সারা রাত গ্যাসের যন্ত্রণায় ছটফট করে। তা তোমরা কি কোথাও যাচ্ছ? শায়লা ফিক করে হাসলো দেখে রিদওয়ান কড়া চোখে তাকায়। শায়লা দমে গেল, মনে মনে কয়েকটা গালি দিল রিদওয়ানকে। হাসার সময় না হেসে রোবট হয়ে থাকা কি কাজের কথা? রিদওয়ান আর চোখে শায়লাকে দেখে নিয়ে জবাব দিল, জি আন্টি, একটু বাজারে যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা করতে। আচ্ছা বেশ, কাল রাতে তোমরা আমাদের সাথে খাবে। তোমার আর এই মিষ্টি মেয়েটার দাওয়াত থাকলো রাতের ডিনারের জন্য। কি, আসবে তো মিষ্টি মেয়ে? পলি শায়লার চিবুক ধরে নেড়ে দিতেই শায়লা হেসে মাথা দুলায়। আসবো আন্টি।
তোমাদের মনে হয় দেরি হচ্ছে, যাও তোমরা বেলা থাকতেই ঘুরে এসো। দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচল। বাসা থেকে বেরিয়ে অল্প কিছু দূর হেঁটে রিক্সা নিল রিদওয়ান। রিক্সায় পাশাপাশি বসে ভীষণ অস্বস্তি বোধ করে শায়লা। চেপে চুপে কোনায় সেটে থাকে। একটা স্পিড ব্রেকার পার হতে গিয়ে ঝাঁকিতে পড়ে যেতে নিলে রিদওয়ান জাপটে ধরল ওকে। মেজাজ তেতে উঠল নিমিষেই। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোমার শায়লা? আমি কি রাক্ষস নাকি অচ্ছুং যে কাছে বসলে হয় খেয়ে নেব, নয়তো ছোঁয়া লাগলে তোমার গা পচে যাবে? রাতের আমার পাশেই তো শুয়ে থাকো, তুই বা তো ঢং কেন? একবার হাত কেটে শিখা হয়নি, হাত পা ভাঙতে চাচ্ছ? রিদওয়ানের কড়া কথা শুনে শায়লার চোখে পানি চলে এলো। সে ঠোঁট দুটো চেপে ধরে কান্না আটকায়। মৃদু স্বরে ভেজা গলায় বলল, সরি। রিদওয়ান কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নেয়। শায়লার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা কান্না আটকে আছে। নিজেকে সামলে নিয়ে শান্ত গলে শুধায়, এরকম করো কেন তুমি? এটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করা যায় না? আমাকে যদি স্বামী না ভাবলে বন্ধু তো ভাবতে পারো। বন্ধু ভেবে না হয় সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করো। শায়লা নির্জীব দৃষ্টিতে সামনের রাস্তায় তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর মুখের অভিব্যক্তি দেখে রিদওয়ান উচ্চস্বরে হেসে দিল। শায়লা চমকে তাকালো। রিদওয়ান তখনও হেসেই যাচ্ছে। তাকে দেখতে দেখতে শায়লার রাগ উঠল। আশ্চর্য তো, এরকম বেয়াদবের মতো হাসছেন কেন? রিদওয়ান হাসি চেপে জানতে চাইল, কথায় কথা এমন কালফুলো কেন? দেখলে মনে হয় খেলায় নেওয়া হয়নি বলে ছোট বাচ্চা রাগ করে আছে। তাতে আপনার কি? শায়লা নাকের পাটা ফুলে উঠেছে। রিদওয়ান হুট করে শায়লার কোমর চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমারই তো সব। তুমি এরকম রাগ করলে মন চায় তোমাকে আচ্ছা মতো আদর করে দেয়, কিন্তু তা তো করা যাবে না। তোমার কাছে গেলে আবার গায়ে অ্যালার্জি হয়, তাহলে আমি কি করব বলে দাও? শায়লা মুখ ঝামটা দিল। অসভ্য লোক, ছাড়ুন আমাকে। বকা দিয়ে আবার ঢং করা হচ্ছে। তার মানে কি শায়লা, বকা না দিলে ঢং করতে পারবো? আমি মোটেও সে কথা বলিনি। কথা ঘুরিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করবেন না। তুমি জব্দ হও কিভাবে? আল্লাহ, আর আমি এতদিন ভেবেছি জব্দ হওয়া আমার একচেটিয়া দায়িত্ব। রেদওয়ান, ভালো হবে না বলছি। ছাড়ুন আমাকে, কোথাও যাবো না আপনার সাথে। আই মামা, রিক্সা থামান তো, আমি নামবো। মামা, বাজারের আগে রিক্সা থামাবেন না। রিক্সাওয়ালা মামা দাঁত বের করে হেসে বলে, মামা, মামি কিন্তু একদমই রাখতে পারে না। আমার বউ হইলে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফালাই দিত। রিদওয়ান চোখ গোল করে পালাক্রমে রিক্সাওয়ালা আর শায়লাকে দেখে। শায়লা ঠোঁটের কোণে ক্রুরো হাসি। রিদওয়ান ভীত গলায় বলল, মামা, আপনাদের দেখি আমার সর্বনাশ করতে চাইছেন। এরকম বিপ্লবী বুদ্ধি দিতেছেন আমার বউকে? আপনাদের মানুষ ভালো না? বউ যদি সত্যি সত্যি আমাকে রিক্সা থেকে ফালায় দেয় আর আমার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনি দায় থাকবেন। রিক্সাওয়ালা হ্যাঁ হ্যাঁ করে হাসলো। রিক্সা থামিয়ে বলল, নামেন। রিদওয়ান শায়লাকে আঁকড়ে ধরে বলল, নামেন মানে? আমাকে কেন নামাইতেছেন? না না, আমি নামবো না। আরে মামা, বাজার চলে আসছি, তাই নামতে কইলাম। রিদওয়ান সামনে তাকিয়ে দেখলো সত্যিই তাই। সে বোকার মতো মুখ করে হাসলো। বলছি না মামা, ভাবলাম আপনি মামির পক্ষ নিলেন। শায়লা ঝাঁঝের সাথে বলল, ছাড়েন আমাকে, নামতে দিন। দাঁড়াও, একা নামার দরকার নেই, পরে পড়ে যাবা। আর আমার দোষ হবে, এমনিতেই সেবা করতে করতে জান যায়। রিদওয়ান রিক্সা থেকে নেমে শায়লার হাত ধরে নামালো। রিক্সা ভাড়া দিয়ে এগিয়ে গেল। রিক্সাওয়ালা শায়লাকে ডাকলো। মামি, মামা যতই ঝগড়া করুন খুব ভালোবাসে আপনাকে, তাই না? শায়লা মুখে কিছু না বলে হাসলো। মনে মনে বলল, কচু ভালোবাসে। এত ভালোবাসলে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতই না। এখন আধিক্যতা দেখাচ্ছে। ভেবেছে আমি গলে যাবো এত সহজে? মোটেও গলবো না। আমাকে কষ্ট দিয়েছে তো আমিও কষ্ট দিয়ে শোধ তুলবো। না হলে আমার নামও শায়লা না। পরের দিন খুব ভোরে হাসপাতাল থেকে কল আসতে যেতে হয়েছিল রিদওয়ানকে। শায়লা তখন ঘুমে কাদা হয়ে আছে। রিদওয়ান ওকে ডাকলো না। ছোট্ট একটা চিরকুট লিখে ড্রেসিং টেবিলের আয়নায় লটকে দিয়ে গেট লক করে বেরিয়ে গেল। শায়লার ঘুম ভাঙলো 11টা নাগাদ। রিদওয়ানকে না দেখে প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝলো হাসপাতালে গেছে। হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাগজটা চোখে পড়ল। তাতে লেখা আছে, আমি হাসপাতালে যাচ্ছি, সকালে অবশ্যই নাস্তা করে ওষুধ নেবে। আর হ্যাঁ, অলস বসে না থেকে আবার ভিডিও বানানো শুরু করো, সময় ভালো কাটবে। তোমার ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিস পাশের ঘরে ব্রাউন কালারের লাগেজে আছে।
চিরকুট পরে শায়লা মুখ বাঁকালো। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকলো কিছু সময়। কাল বাজার থেকে আসার সময় কিছু খাবার কিনে এনেছিল। রাতে বাইরে থেকে খেয়ে এসেছিল বলে খাবারগুলো ফ্রিজে দেখে দিয়েছিল। শায়লা একটা তেহারির প্যাকেট বের করে রান্নাঘরে এলো। চুলোয় গরম করে প্লেটে ঢেলে নিয়ে বেডরুমে ফিরে এলো। কয়েক লোকমা খেয়ে নিয়ে মনে করে পাশের ঘরে গেল। লাগেজ খুলে দেখলো তার ভিডিও করার যাবতীয় জিনিস আছে ওর মধ্যে। শায়লার ব্রু কুঁচকে গেল। এসব পেলো কোথায় রিদওয়ান? ও কি ভার্সিটিতে গেছিল? কি মনে রুমে ফিরে মহুয়াকে ফোন দিল। ওপাশ থেকে মহুয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ শোনা গেল। বড়পা কেমন আছিস? বরকে পেয়ে বোনকে ভুলে গেছিস? শায়লা তেতে উঠল। হয়েছে তোর শেষ কথা? মহুয়া থতমত খেলো। আবার কি করলাম বড়পা? কিছুই করিসনি, একটা কথা জানতে ফোন দিলাম। মহুয়ার অভিমানী গলা শোনা গেল। তুই কেমন স্বার্থপর হয়ে গেছিস বড়পা? কোথায় ভাবলাম ছোট বোনের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিস। আচ্ছা বল, কেন ফোন দিলি? কি জানতে চাস? শায়লা খানিকটা লজ্জা পেল। আসলেও তো মহুয়ার সাথে বেশ অনেক দিন হলো কথা হয় না তার। সে আমতামতা করে দোষ কাটানোর চেষ্টা করলো। জানিসই তো বেশিক্ষণ মোবাইল ধরে রাখতে পারি না, হাত ব্যথা করে। আচ্ছা বল, তুই কেমন আছিস? মহুয়ার অভিমান কমে না। থাক থাক, আরও অভিনয় করতে হবে না। তুই তাড়াতাড়ি বল কেন ফোন দিলি। শায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ল্যাপটপ সহ সব জিনিস কি তুই এনে দিয়েছিস? তো আর কে আনবে? ভাইয়া তো গার্লস হোস্টেলে যেতেই পারবে না। আমাকে সেদিন ফোন করে বললো তোর জিনিসগুলো এনে দিতে, আমি এনে দিলাম। কেন, কি হয়েছে? কিছু না, এমনিতে জানতে চাইলাম। শোন বড়পা, এখন তো বসেই আছো, অনেক দিন তোমার চ্যানেলে ভিডিও যাচ্ছে না। তুমি বরং ছোট ছোট ভিডিও বানিয়ে হলেও পোস্ট করো, না হলে তো মনিটাইজেশন হারিয়ে ফেলবি। আচ্ছা শোন, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি, পরে কথা বলবো তোর সাথে, ওকে? শায়লাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রাখে মহুয়া। খাবার শেষ করে এক কাপ চা বানিয়ে ল্যাপটপ খুলে বসলো। চায়ে চুমুক দিতে দিতে নিজের কাজে ডুবে গেল পুরো দস্তুর। বিকেলে কলিং বেলের আওয়াজে হুঁশ এলো শায়লার। ও ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠল। 6টা বেজে গেছে, তার মানে রিদওয়ান ফিরে এসেছে। কলিং বেলটা আবারও বাজতেই দাঁতে জিভ কেটে দরজা খুলতে ছুটল। রিদওয়ান ওকে দেখে বিরক্ত হলো। 15 মিনিট ধরে বেল দিচ্ছে, করছিলে কি তুমি? রিদওয়ান রুমে ঢুকে দেখলো পুরো বিছানা জুড়ে ল্যাপটপ, বই, খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। শায়লা কিছু না বলে নিঃশব্দে পেছনে দাঁড়ালো। রিদওয়ান ওর দিকে ফিরে বলল, কাজ করছিলে, এজন্য ফোন ধরোনি? শায়লা মাথা দুলিয়ে সায় দিতেই রিদওয়ান বলল, তাও ভালো, তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে, দেখে ভালো লাগছে। সারাদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া গোসল কিছু করনি, মনে আছে তো? আজ আন্টির বাসায় দাওয়াত। শায়লা এবার লজ্জা পেল। এই ছেলে কি করে সব বুঝে যায় তাই ভেবে পায় না। শায়লা বলল, কিছু খাবেন এখন? না, সকালে বেরিয়েছে, এখন শাওয়ার নিয়ে একটু শোবো। তুমি কি একটু বিছানাটা পরিষ্কার করে দিবে? শায়লা মাথা দুলায়। এক্ষুনি দিচ্ছি। শায়লা বিছানা পরিষ্কার করতে করতে রিদওয়ান ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলল, আমাকে 8:30টায় ডেকে দিও। ডাক্তার আগে অবশ্যই তুমি তৈরি হয়ে নেবে, আমরা 8:30টায় বেরোবো। ঠিক আছে। রিদওয়ান পাশে ফিরে ঘুমিয়ে গেল। শায়লা কাপড় বাছতে বসলো। কী পরবে ঠিক করতে পারছে না। অনেক বেছে অবশেষে কালো রঙা সালোয়ার কামিজ বের করে শাওয়ারে ঢুকলো। দীর্ঘ সময় নিয়ে যত্ন করে চুলগুলো শ্যাম্পু করলো। গোসল সেরে টের পেল হাত দুটো টনটন করছে। ক্লান্তিতে চোখ বুঝে আসতে বুঝতে পেরে বিছানায় গা এলিয়ে দিল শায়লা। 8টার অ্যালার্ম সেট করে গভীর ঘুমে তলিয়ে গেল। শুনছেন, উঠতে হবে। দাওয়াতে যাবেন না? কয়েকবার করে ডেকেও রিদওয়ান এর সাড়া পাওয়া গেল না। শায়লা বিরক্ত হয়ে মগে করে পানি এনে ওর মুখে ঢেলে দিল। রিদওয়ান ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে? শায়লা হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে অদূরে দাঁড়িয়ে আছে। রিদওয়ান মুখের পানি মুছতে দাঁতে দাঁত চেপে শায়লার দিকে তাকালো। কি সমস্যা? গায়ে পানি ঢাললে কেন? শায়লা নির্বিকার চিত্তে বলল, অনেকক্ষণ ধরে ডেকে ডেকে হয়রান হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, তাই বলে ঘুমতো মানুষটাকে পানি দেবে? 8:30 বেজে গেছে। পলি আন্টি অলরেডি একবার ডেকে গেছেন। যেতে চাইলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। রিদওয়ানের মন চাইলো এক বালতি পানি এনে শায়লার গায়ে ঢেলে দিতে, কিন্তু আন্টি ডেকে গেছে শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। উঠে ঝটপট তৈরি হয়ে নিল। দরজা খুলে ওদের দেখে খুশি হয়ে গেলেন মানুষটা। আরে তোমরা চলে আসছো, এত দেরি করলা কেন? রিদওয়ান অপরাধী গলায় বলল, হাসপাতাল থেকে ফিরে আমি ঘুমিয়ে গেছিলাম আন্টি, তাই একটু দেরি হলো। পলি আন্টি শায়লার গাল ধরে আদর করে দিলেন। মিষ্টি মেয়ে কেমন আছো?
তোমাকে তো খুবই সুন্দর লাগছে আজকে। শায়লা লাজুক হাসলো। রিদওয়ান ভ্রু কুচকে শায়লাকে দেখল। কালো রঙা সালোয়ার কামিজ ওর পরনে। ফর্সা শায়লাকে তাতে আরও উজ্জ্বল দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে শরীরে চেনা অনুভূতির জন্ম নিতে পারে, এই ভয়ে রিদওয়ান ফোঁস করে শ্বাস ফেলে নজর ফিরিয়ে নেয়। আঙ্কেল নেই? আছে, তোমরা বসো, আমি ডেকে আনছি। শায়লা আর রিদওয়ান বসলো। কিছুক্ষণ পরেই পলি ফিরে এলো। তার পেছন পেছন জামাল ভূঁইয়া আর তাদের কন্যা রত্না। রত্না মেয়েটা দেখতে সুশ্রী, শ্যামা গায়ের রঙে মায়া করা চেহারায় বাচ্চা ভাব স্পষ্ট। ওদের দেখে রিদওয়ান উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? শুনলাম শরীর খারাপ। ভালোই আছি, মাঝে মাঝে গ্যাসটা জ্বালাতন করে। এই যা, তোমার বউ তো ভারী মিষ্টি দেখতে। কি নাম মা তোমার? শায়লা। বাহ, খুব সুন্দর নাম। শায়লা ও আমাদের মেয়ে রত্না এবছর কলেজে ভর্তি হলো। রত্না, ভাবিকে সালাম দাও। রত্না সালাম দিয়ে শায়লার পাশে বসলো। ফিসফিস করে বলল, ভাবি, আপনার ইউটিউব ভিডিও ফলো করি আমি, খুব সুন্দর পড়ান আপনি। শায়লার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই মেয়ে ওকে চিনে ফেললো। শরম পেল, আবার ভালোও লাগলো। রত্না জানতে চাইলো, কিন্তু অনেক দিন কোনো ভিডিও নেই ভাবি। শায়লা কি বলবে ভেবে পেল না। জামাল ভূঁইয়া বলল, রত্না মা, ভাবিকে ভিতরে ঘরে নিয়ে যাও, গল্প করো ভাবির সাথে। রত্না খুশি হয়ে গেল। শায়লার হাত ধরে টেনে নিল নিজের রুমে। কিছুক্ষণের মধ্যে বকবক করে শায়লার মাথা ধরিয়ে ফেলল। রাতে ঘরে ফিরে শায়লা চুপচাপ শুয়ে পড়ল বাতি নিভিয়ে। রিদওয়ানের সাথে একটা কথাও বলল না। রিদওয়ান ওকে বিরক্ত করলো না। আধা ঘন্টা পরে বাতি জ্বালিয়ে শায়লাকে ডাকলো। শায়লা ওঠো, নুডলস বানিয়েছি তোমার জন্য, খেয়ে নাও। শায়লা উঠে বসলো। ওর চোখ দুটো টকটকে লাল। রাগত স্বরে বলল, এত আধিক্যতা করছেন কেন? কি বুঝতে চাইছেন? শায়লার অকারণ রাগের হেতু বুঝল না রিদওয়ান। গরমে ঘেমে নুডলস বানিয়ে আনলো, তাতেও সমস্যা মেটার? বিরক্ত হয়ে জানতে চাইলো, আবার কি করলাম শায়লা? এরকম ঘুরিয়ে পেঁচে কথা না বলে সরাসরি বলো, বুঝতে সুবিধা হবে। আর এখানে আদিক্যতার কি দেখলে? ওখানে দেখলাম কিছুই খাওনি, তাই নুডলস বানিয়ে আনলাম। শায়লার রাগ তবুও কমল না। সে কঠিন গলায় বলল, এত খেয়াল রাখতে হবে না আমার, আপনার করুণা চাই না আমি। রিদওয়ান এবার রেগে গেল। কি হয়েছে বলবে? কেন রাগ দেখাচ্ছ? চাকরি ছাড়ার আগে আপনি এই বাড়িতেই থাকতেন না। হ্যাঁ থাকতাম, তো কি হয়েছে? আপনি রত্নাকে পড়াতেন। ওর এসএসসি পরীক্ষার আগে কিছুদিন দেখিয়েছিলাম, তাতে কি হয়েছে? রিদওয়ান বুঝে পেল না কাউকে টিউশন দিলে রাগ আর কি আছে। সে বোকার মতো শায়লার মুখপানে তাকিয়ে আছে। রাগে শায়লার নাকের পাটা ফুলে উঠেছে। কচি মেয়ে পেয়ে তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমার কথা আর মনেই ছিল না, তাই না? তাই তো বলি, 2 বছরে একদিনও কেন আমাকে মনে পড়ে না আপনার? শায়লার কথা শুনতে শুনতে রিদওয়ানের রাগের বদলে হাসি পেয়ে গেল। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে নির্ঘাত। ছোট্ট একটা মেয়েকে হিংসা করছে। রিদওয়ান হা হা করে হাসে। শায়লা থমকায় চমকায়, ভ্রুকুটি করে রিদওয়ানের দিকে চেয়ে থাকে। রিদওয়ান হাসি নিবারণ করে বলল, হিংসে হচ্ছে কেউ আমাকে পছন্দ করেছে দেখে? আচ্ছা, কেউ আমাকে ভালোবাসলেই বা তোমার কি? তোমার তো আমাকে পছন্দ না। হাজারো দোষ আমার, জোর করে বউ করে রেখেছে তোমায়, জোর করে আদর করেছে, তাহলে অন্য কেউ আমাকে? শায়লা আচমকা হাত দিয়ে রিদওয়ানের মুখ চেপে ধরল। খুব সাহস হয়ে গেছে আপনার, তাই না? একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখুন, আমি না তো কেউ না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখেছেন তো মেরে ফেলবো। রিদওয়ান দুটো গোল চোখ নিয়ে তাকিয়ে আছে, মুখটা শায়লার হাতের মধ্যে। কথা বলার কোনো উপায় নেই। শায়লার রাগান্বিত চোখে চোখ পড়তেই দুজনের দৃষ্টি স্থির হলো। রিদওয়ানের কৌতূহলী দৃষ্টির সামনে মিইয়ে গেল শায়লা। হাত সরিয়ে নিয়ে সরে বসে নুডলসের বাটি টেনে নিয়ে খেতে শুরু করলো। রিদওয়ান মুচকি হাসলো। মেয়েটাকে আরেকটু রাখিয়ে দেবে নাকি? আঙ্কেল বলছিল রত্নাকে পড়াতে, রত্না নাকি আমার? শায়লা নুডলস বাটি আছাড় মারতে উদ্যত হতেই রিদওয়ান আঁতকে উঠল। খবরদার, বাটি ভাঙবে না। অনেক কষ্টে ঘেমে ঘুমে রান্না করেছে, না খেলে আমাকে দাও। রিদওয়ান হাত বাড়াতেই শায়লা বাটি পিছিয়ে নিল। তা দেখে রিদওয়ান গুনগুন করতে করতে উঠে দাঁড়ালো। কি কপাল আমার! বউ রান্না খাবো কি? বউকে রেঁধে খাওয়াতে হচ্ছে, সাথে রাগও হজম করতে হচ্ছে। কেউ ভালোবাসতে পারবে না। আমার বউর সাথে প্রেম ভালোবাসা আলাপও করা যাবে না। কোন জ্বালায় যে পড়লাম আমি! দাদা যান, দেখো তোমার আদরের নাথের কি অবস্থা। বিবাহিত হয়ে ব্যাচেলর দিন কাটাচ্ছি আমি।
রিদওয়ানের পেছনে শায়লা নুডলস খাচ্ছে আর মিটিমিটি হাসছে। টাঙ্গাইলে আসার মাস পার হচ্ছে, দুজনের সম্পর্ক সহজ হয়ে উঠছে আস্তে আস্তে। রিদওয়ানকে এখন বেশ ব্যস্ত থাকতে হয়, হাসপাতালের ডিউটি বাদে বাকি সময় পড়ালেখায় ব্যস্ত থাকে। এখন দেশেই কোনো একটা ডিগ্রি নেবে ঠিক করেছে। অন্যদিকে শায়লাও ধীরে ধীরে সেরে উঠছে, ওর হাতের ক্ষত মোটামুটি সেরে গেছে, কাটা জায়গাটা এখন সাদা হয়ে থাকে। খুব বেশি কাজ করলে হাতে চিনচিনে ব্যথা ছাড়া আর কোনো সমস্যা নেই আপাতত। ও শরীরের ক্ষত সারলেও মনের ক্ষত কত দূর সেরেছে সেটা বোঝা যায় না। কিছুটা পরিবর্তন এসেছে শায়লার আচরণে, সে ইদানিং মন দিয়ে সংসার সাজায়, সারাদিন অনলাইনে বসে এটা সেটা দেখে অর্ডার করে। সেদিন ডাইনিং টেবিল আর একটা ডিভান অর্ডার দিয়েছিল। সন্ধ্যায় রিদওয়ান ফিরে দেখলো শায়লা ব্যস্ত হয়ে মিস্ত্রিদের ডিরেকশন দিচ্ছে। জিনিস গুছিয়ে দিয়ে মিস্ত্রির বিদায় হতেই রিদওয়ান অবাক হয়ে জানতে চাইলো, এসব কি শায়লা? শায়লা তুমুল খুশি হয়ে জবাব দিল, ডাইনিং টেবিল আর ডিভান কেমন হয়েছে দেখুন তো। অনলাইনে অর্ডার দিলাম, ভাবলাম কেমন না কেমন হবে, এখন দেখছি ভালোই। রিদওয়ান কিঞ্চিত উষ্মা প্রকাশ করলো। আমাকে জানালে না কেন? টাকা তোলা আনেনি তো? টাকা দেওয়া হয়ে গেছে, আপনার চিন্তা করতে হবে না। কে দিয়েছে টাকা? রিদওয়ান বিস্ময় নিয়ে জানতে চাইল। শায়লা ততোধিক বিরক্তি নিয়ে জবাব দিল, কেন আমি দিয়েছি? আমাকে কি বেকার নিষ্কর্ম মনে হয়? এখনও আমার কাছে পুরো বাড়ি সাজানোর মতো টাকা আছে, এটা জানেন? শায়লার কথা শুনে রিদওয়ান মজা পেল। রিয়েলি? আমায় কিছু ধার দেবে? পকেট গড়ের মাঠ হয়ে আছে। শায়লা ভ্রুকুচকে রিদওয়ানের দিকে তাকালো, বুঝতে চাইছে রিদওয়ান ওর সাথে ফান করছে কিনা। রিদওয়ান হাসি হাসি মুখ করে ওকে দেখছে। শায়লা মুখ গম্ভীর করে বলল, লাগলে অবশ্যই দিব। কত লাগবে বলুন? হুম। তুমি কত দিতে পারবে? আপনার কত চাই? রিদওয়ানের চাহনি বদলে গেল। দিওয়ানি মাথা এলিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, যা চাই তাই দেবে? শায়লা মাথা দুলিয়ে সায় দিল। রিদওয়ান ওকে হাতের ইশারায় ডাকলো। এদিকে এসো। নিজের সরে বসার জায়গা ফাঁকা করে বলল, এখানে বসো। শায়লা ইতস্তত করে, দ্বিধায় তার পা জড়িয়ে আসতে চায়। চোখ দুটো অস্থির হয়ে এদিক সেদিক ছয়। জড়সড় হয়ে রিদওয়ানের পাশে বসতে রিদওয়ান ওর হাত ধরে বুকের ওপর নিয়ে রাখলো। বুক পকেট রিক্ত নিঃস্ব হয়ে আছে শায়লা। কিছু ভালোবাসা খরচ করে ভরে দেবে বুকটা? অনেকদিন ধরে একা একা থেকে আর পারছি না বউ, এবারকে রাগটা কমানো যায়? হুট করে রিদওয়ানের মুখে এমন আবেগী কথা শুনে শায়লার বুক কাঁপে, হাত পা অসাড় হয়ে যায়। বারবার ঢোক গিলছে সে, কী বলবে বুঝে উঠতে পারছে না। রিদওয়ানের আকুতি ওর ভেতরটা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু নিজের খোলস ভেঙে এগিয়ে যাওয়ার সাহসও পাচ্ছে না। জড়তা কমলেও কেন যেন আজ অবধি সহজ হতে পারছে না। তবুও নিজের খোলস ভেঙে রিদওয়ানের কপালে হাত রাখে। আজকে হাসপাতালে অনেক চাপ ছিল, শরীর খারাপ করলো নাকি আপনার? শায়লা কথা ঘুরিয়ে নিল বলে রিদওয়ানের মনে অভিমান জমে। মেয়েটা এখনও রাগ করে আছে? আর কত! মনটা খারাপ হলো ভীষণ। সে নিজের কপালে থাকা শায়লার হাতের ওপর হাত রেখে ক্লান্ত গলায় বলল, শরীর ঠিক আছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আজ অনেক চাপ ছিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি ততক্ষণে। রিদওয়ান কথা না বাড়িয়ে উঠে গেল। শায়লা এই সুযোগ খাবার বেড়ে নিল। অপেক্ষা করছিল রিদওয়ানের, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন এলো না শায়লা, ওকে ডাকতে এসে দেখলো রিদওয়ান শুয়ে আছে। কি মনে করে ডাকতে যেও ডাকে না রিদওয়ানকে। মন খারাপ হলো ওর। আজ প্রথমবারের মতো নিজের হাতে খাবার রেঁধেছিল ও রিদওয়ানকে সারপ্রাইজ দেবে বলে, অথচ রিদওয়ান সারপ্রাইজ দেখলই না। শায়লা খাবার ঢাকা দিয়ে পাশের রুমে এসে বসলো। কাল একটা ভিডিও করেছিল, ওটা এডিটিং করে আপলোড দিল। আগের ভিডিওর মেসেজ সেকশন চেক করলো, কাজ শেষ করে সব গুছিয়ে ঘুরি দেখলো। 2 ঘন্টা পার হয়েছে, এখনও কি রিদওয়ান ঘুমাচ্ছে? ভ্রু কুঁচকে শোবার ঘরে উঁকি দিল। আলো জ্বালিয়ে দেখলো রিদওয়ান গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ভ্যাবসা গরমে এইভাবে গুটিয়ে শুয়ে থাকার মানে কি? শায়লা ভাবলো রিদওয়ানকে ডাকবে। রাত হয়ে গেছে, কিছু খেতে হবে তো। শায়লা কয়েকবার ডাকার পর রিদওয়ান বলল, খাবো না, ভীষণ ঠান্ডা লাগছে আমার, কাঁথা দাও আর ফ্যানটা বন্ধ করো তাড়াতাড়ি। শায়লা বিস্মিত হলো, তাড়াহুড়ো করে এগিয়ে এসে রিদওয়ানের কপালে হাত রাখলো। ভীষণ জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। উত্তাপ সইতে না পেরে হাত সরিয়ে নিল দ্রুত। কাঁথা বের করে গায়ে দিয়ে জলপট্টি এনে কপালে দিল। রিদওয়ান শিউরে উঠল ঠান্ডা পানির উত্তাপে। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর কপালের উত্তাপ কমে এলে রিদওয়ানকে ডাকলো শায়লা। শুনছেন, কিছু খাবেন? ওষুধ খেতে হবে তো। রিদওয়ান সাড়া দিল। খাবো, আরও কিছু, সাথে জ্বরের ঔষধ।
শাইলা খুশি হয়ে গেল। তাড়াহুড়ো করে অল্প খিচুড়ি বেড়ে আনলো প্লেটে। 2 চামচ মুখে দিল রিদওয়ান, তারপর বলল, ভালো লাগছে না, খাবো না আর। ওষুধটা দাও খাই, শরীর ভীষণ ব্যথা করছে। শাইলা কথা না বাড়িয়ে ওষুধ দিল। ওষুধ খেয়ে রিদওয়ান আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেল। শাইলা প্লেটের খিচুড়িটা জোর করে খেলো, বাকি খাবার ফ্রিজে তুলে রাখলো। কেন যেন ভালো লাগছে না কিছু, ফাঁকা ফাঁকা লাগছে সব। অন্যদিন এই সময়টুকু টুকটাক গল্প হয় রিদওয়ানের সাথে। মাঝে মাঝে ঝগড়া খুনসুটির সময় কিভাবে যায় টেরই পায় না। আজ রিদওয়ান অসুস্থ বলে সব যেন থমকে গেছে। শাইলা কাজ শেষ করে রুমে এলো, রিদওয়ানের পাশে বসলো। অস্ফুটে বিড়বিড় করছে রিদওয়ান। শাইলা মুখের কাছে কান এগিয়ে দিয়ে তা শোনার চেষ্টা করলো। রিদওয়ান কাকে যেন বলছে। আর পারছি না শায়লা, এত কাছে থাকার পরও তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, নিজেকে সামলে নিতে আমার অনেক কষ্ট হয়। কবে তুমি ঠিক হবে বলো তো? ম্যাডাম সময় দিতে বলেছে তোমাকে, তুমি যাতে নিজ থেকে কাছে আসো সে পর্যন্ত ধৈর্য ধরতে বলেছে। কিন্তু এখন আমার সত্যিই খুব কষ্ট হয়। তোমার সাথে বিয়ের 4 বছর চলছে, না আমরা কোনো বিবাহবার্ষিকী পালন করলাম, না আমার জন্মদিন, না তোমার। আমাদের কোনো বিশেষ দিন হয়নি, কোনো বিশেষ স্মৃতি জন্মায়নি। এভাবে কি চলে বলো তো? কবে ভালোবাসবে তুমি আমায়? আর কত অপেক্ষা করব? শুনতে শুনতে শাইলার বুক ধরফর করে, হাতের তালু ঘামে, গাল লাল হয় অকারণে। রিদওয়ানের জরাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে থেকে মায়া লাগে শাইলার। আজ পর্যন্ত রিদওয়ানকে অসুস্থ দেখেনি কখনো, সবসময় শক্ত হয়ে ওকে আগলে রেখেছে। আজ একদমই অসহায় দেখাচ্ছে ওকে। শাইলার মায়া ভরা মন দিয়ে রিদওয়ানের কপালে হাত ঠেকায়। জ্বরের তাপ কমেনি বিন্দুমাত্র, মনে হচ্ছে ওষুধে কাজ হয়নি। মায়ের কথা মনে পড়ে তার। মা বলতো জ্বর মাথায় উঠতে দেওয়া যাবে না, বেশিক্ষণ জ্বর নিয়ে বসে থাকতে নেই। ওষুধে না কমলে জলপট্টি আর গা স্পঞ্জ করতে হবে লাগাতার। কি মনে করে শাইলা বালতিতে করে পানি নিয়ে এলো দ্রুত। রিদওয়ানের গা থেকে গেঞ্জি খুলতে যেয়ে থমকে গেল কিছু সময়ের জন্য। পরক্ষণে দ্বিধা ছেড়ে ফেলে অনেক কষ্টে রিদওয়ানকে উঠিয়ে বসিয়ে গেঞ্জি খুলে ফেলে আবারও শুইয়ে দিল। রিদওয়ান ঘুমিয়ে উঠল। কি করছে শায়লা? আমার শীত করছে তো। শুনছেন, জ্বর কমাতে হবে আপনার, এই জন্যে গা মুছিয়ে দিব। একটু শীত লাগলো সহ্য করে নেবেন। বলেই শাইলা জলে ভেজানো তোয়ালে রিদওয়ানের বুকে মুছতে লাগলো। চেঁচিয়ে উঠল রিদওয়ান। শায়লা মেরে ফেলবো আমাকে? আমার প্রতি এত রাগ, এত কষ্ট দিয়েছি আমি তোমাকে? রিদওয়ান আবল তাবল বলছে। সামনের দিকটা মুছিয়ে ওকে কাত করেই পিঠে মুছালো। রিদওয়ান বকবক করেই যাচ্ছে। এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলা আমাকে সহ্য হচ্ছে না আর। শায়লা, এই শায়লা, কথা বলছো না কেন? চুপ করুন। না, চুপ করবো না। কি করবে তুমি? আমার মরতে যাবে? যাও, পারো তো শুধু আমাকে কষ্ট দিতে। না না, শুধু আমাকে না, গোটা পরিবারটাকে কষ্ট দাও। তুমি খুব খারাপ একটা মেয়ে, মনে মায়া দেওয়ার লেশ মাত্র নেই। না হলে জামাইকে এত কষ্ট দেয় কেউ? রিদওয়ান চিত হয়ে শুয়ে বকবক করছে তো করছেই। শায়লা ওর মাথায় পট্টি দিতে চাইছে কিন্তু ও কিছুতেই নেবে না। শায়লা শাসালো। এরকম করলে ভালো হবে না বলে দিচ্ছি। রিদওয়ান ঠোঁট উল্টায়। কি আর এমন খারাপ হবে? তুমি যা করছো তার সাথে খারাপ আর কিছু হয়? কষ্ট দিতে দিতে মেরে ফেলতেই বাকি আছে, ওইটুকু আজ পরিপূর্ণ করে আসো। শায়লার আর সহ্য হলো না রিদওয়ানের মুখ বন্ধ করতে, তাই নিজে উদ্যোগ নিয়ে ওর দিকে ঝুঁকে এসে আচমকা ঠোঁট আঁকড়ে ধরল শায়লা। একের পর এক রীতিমতো অগ্রাসী চুম্বন। রিদওয়ানের নাজেহাল অবস্থা। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে যে কোনো সময়। এতটা আশ্চর্য মনে হয় ওর জীবনেও হয়নি। রিদওয়ান ছটফটিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই শায়লা আচমকা ওকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। জ্বরে তপ্ত রিদওয়ান ঘোলাটে নয়নে অস্থির চাহনি দিয়ে তাকায়। কি হলো? চুপচাপ মাথা ঝুলিয়ে শুয়ে পড়ুন, জ্বরে গা পুড়ছে, আপনার মাথায় পানি দিব। শায়লা হাঁপাতে হাঁপাতে জবাব দিল। এখনও বুকটা ধরফর করছে তার, ঠোঁট দুটো টকটকে লাল। হাত পা কাঁপাকাঁপি করলেও নিজেকে সামলে নিতে বদ্ধপরিকর। রিদওয়ান ওর দিকে তাকিয়ে অবুঝের মতো মাথা নাড়ে। হুম, আগে কাছে আসো, তোমাকে চাই আমার। এভাবে উস্কে দিয়ে সরে পড়লে মেনে নেব না। শায়লা ওষ্ঠ কামড়ে ধরল। নাছরবান্দা রিদওয়ানকে দেখলো মন দিয়ে। ছেলেটা জ্বরে টালমাটাল, কালো লোম আবৃত ফর্সা বুকের ওঠানামা বলে দিচ্ছে ওর উচ্চাটন হৃদয়ের হাল। শায়লা ঢোক গেল। রিদওয়ান তুমুলভাবে আকর্ষণ করছে ওকে, কিন্তু অসুস্থ মানুষটার কাছাকাছি যাওয়া অনুচিত হবে। শায়লা মৃদু স্বরে ধমক দিল। কথা না শুনলে কিন্তু আর কখনোই কাছে যাব না। অসুস্থ আপনি, আগে সুস্থ হয়ে নিন,
তারপর সব হবে। রিদওয়ানের চেহারার মরিয়া ভাব কিছুটা কমে আসলো। সে ঘোর লাগা স্বরে বলল, সত্যি তো? আমি সুস্থ হয়ে গেলে তুমি নিজ থেকে আমার কাছে আসবে? শায়লাকে কিছু সময়ের জন্য দ্বিধান্বিত দেখায়। মনের ভেতর তোলপাড় হচ্ছে, তবুও মাথা নেড়ে বলল, সত্যি। এবার শুয়ে পড়ুন প্লিজ। রিদওয়ান বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। শায়লা এগিয়ে এসে ওর মাথার নিচে পলিথিন দিয়ে জলের বালতি এগিয়ে আনলো। মগ ভরে পানি নিয়ে ধীরে ধীরে মাথায় পানি ঢালতে শুরু করলো। মাথার চুলগুলো হাত দিয়ে ভিজিয়ে দিচ্ছে মোলায়েমভাবে। শুরুতে শীত লাগলেও আরামেই চোখ বুঝে এলো রিদওয়ানের। সে মাথায় থাকা শায়লার হাতের ওপর হাত রেখে বিড়বিড় করলো, আরাম লাগছে শায়লা। এভাবেই থাকুন, কিছুক্ষণ পানি ঢাললে জ্বর কমে যাবে। গায়ের উত্তাপ না হয় কমবে, কিন্তু মনের উত্তাপ কমায় কি করে? আমার ভালোবাসা বোঝার ক্ষমতা কবে হবে তোমার? ক্ষণিকের জন্য শায়লার হাত থামে, মৃদু স্বরে বলল, ঘুমিয়ে পড়ুন, কথা বলবেন না আর। রিদওয়ান চুপ করে গেল। চোখ বুজে পড়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে গভীর ঘুমে তলিয়ে গেল সে। টানা 15-20 মিনিট রিদওয়ানের মাথায় পানি ঢালে শায়লা। জ্বরের প্রকোপ কমে আসতে তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিল আলতো হাতে। রিদওয়ান গভীর ঘুমে আছে বলে ডাকলো না আর। অনেক কসরত করে বালিশ দিল মাথার নিচে। ওর মাথার কাছেই চেয়ার টেনে বসে রইল। বসে থেকেই একসময় ঘুমিয়ে গেল। খুব ভোরে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল শায়লার। এত সকালে কি এলো এই চিন্তায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। রিদওয়ান তখনও ঘুমে বিভোর। চট করে ওর কপালে হাত দিয়ে জ্বর দেখল। তাপমাত্রা কমেনি দেখা যাচ্ছে। ডাক্তার মানুষের জ্বর হলে কি ডাক্তার ডাকতে হয়? শায়লা ভেবে পেল না কী করবে। ওদিকে কলিং বেল বেজে যাচ্ছে সমান তালে। শায়লা গায়ের কাপড় ঠিক করে ছুটে এসে দরজা খুলে চমকে গেল। সামনে ওয়াহেদ আর জাকিয়া দাঁড়িয়ে আছে। শায়লা থতমত খেয়ে বলল, আপনারা? ওয়াহেদ বিচলিত হয়ে জবাব দিল, রাতে তুমি বললে রিদুর জ্বর এসেছে, তাই চলে এলাম। তুমি একা মানুষ, ওকে নিয়ে কি করবে ভেবে চিন্তা হচ্ছিল। আর তোমার শাশুড়ি মা তো ছেলের অসুস্থতার কথা শুনে মাথা নষ্ট করে দিয়েছে আমার। এখন কেমন আছে রিদু? জাকিয়া এত ভদ্রতার ধার ধারল না, সোজা ঘরে ঢুকে গেল। এ ঘর ও ঘর উকি দিয়ে রিদওয়ানকে পেতেই হামলে পড়ল। ঋদু কেমন আছিস বাবা? মা চলে এসেছে দেখ। ঋদু শুনছিস? চোখ মেলে তাকা আব্বু। শায়লা আর ওয়াহেদ দরজায় দাঁড়িয়ে আছে। জাকিয়া রিদওয়ানের কপালে গালে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। ওয়াহেদকে দেখা মাত্র অভিযোগ করলো, ওর গা পুড়ছে জ্বরে, কি করব? ওয়াহেদ শায়লাকে দেখলো এক নজর, তারপর শান্ত গলায় জবাব দিল, জ্বরের ওষুধ দেওয়া ছাড়া আপাতত কিছু করার নেই। ভাইরাল ফিভার হলে 3 দিন থাকবে, 3 দিনের বেশি হলে তখন দেখা যাবে। শালা মামনি, খাবার আছে কোনো? ওকে ডেকে তুলেই কিছু খাইয়ে ওষুধ দিয়ে দাও। শায়লা মাথা নেড়ে রান্নাঘরে গেল। ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে, সেটা বের করে ভেজে নিল। ডিম পোচ করলো কয়েকটা। একটা পরোটা আর ডিম পোচ নিয়ে রিদওয়ানের ঘরে গেল। তাকে দেখলো রিদওয়ান উঠে বসেছে ততক্ষণে। বাবা মায়ের সাথে হালকা পাতলা আলাপ করছে। জাকিয়া শায়লার হাত থেকে প্লেট নিয়ে বলল, দাও আমাকে, ওকে খাইয়ে দিচ্ছি। তুমি ওষুধটা নিয়ে এসো। শায়লা ঘাড় কাত করে মেনে নিল। ওষুধের বক্স থেকে 2টো জ্বরের ওষুধ বের করে সামনে এসে দাঁড়ায়। রিদওয়ানের সাথে চোখাচোখি হলো। রিদওয়ান হাত বাড়িয়ে ওষুধ নিল। পানি দিয়ে ওষুধ গিলে নিয়ে আবারও শুয়ে পড়ল। জাকিয়া হই হই করে উঠল। আরে না খেয়ে শুয়ে পড়লি যে? ঋদু অল্প খেয়ে নে বাবা। ভালো লাগছে না মা, ডিম খেয়েছে, ওতেই হবে। জাকিয়া ফোঁস করে উঠে শায়লাকে ডাকলো, এই মেয়ে, ওর জন্য একটু স্যুপ অথবা জাউ ভাত বানাও। জ্বরের মধ্যে এসব পরোটা খেয়ে আরও শরীর খারাপ হবে। ধমক খেয়ে শায়লার মুখটা ছোট হয়ে গেল। সে কথা না পারিয়ে মাথা দুলিয়ে চলে এলো রান্নাঘরে। ওয়াহেদ জাকিয়াকে ধমক দিল, এই মেয়ে মানে কি জাকিয়া? ওর একটা নাম আছে। তাছাড়া ওকে এভাবে হুকুম দিচ্ছ কেন? ও নিজে অসুস্থ, সেটা ভুলে গেছো? জাকিয়া ঠোঁট উল্টায়, অসুস্থ না ছাই, ওর জন্য করতে করতে ঋদু আজ এই অবস্থা। আমার আদরের ছেলেটা যেদিন থেকে এই বিয়ে করেছে সেদিন থেকেই ওর জীবন থেকে সুখ শান্তি গেছে। রিদওয়ান চুপচাপ মায়ের কথা শুনছিল। থাকতে না পেরে ধমকে উঠল, মা চুপ করবে তুমি? কি শুরু করেছ? ওয়াহেদ বলল, ঋদু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও। এসো আমরা হাত মুখ ধুয়ে নাস্তা করি। জাকিয়া মানা করতে যেয়ে করলো না। ওয়াহেদের দৃষ্টি কঠোর, তাই ঝামেলা না করে উঠে এলো। ওয়াহেদ ডাকলো, শায়লা মামনি, আমরা একটু ফ্রেশ হব। শায়লা এগিয়ে এলো। ওই ঘরে যান আঙ্কেল,
আর রুমের সাথে লাগানোই ওয়াশরুম আছে। আপনাদের ব্যাগপত্র ওখানে রেখেছি। হাত মুখ ধুয়ে আসুন, নাস্তা রেডি করছি। ওয়াহেদ হেসে সায় দিল। রুমে ঢুকে বেশ চমকিত হলো দুজনেই। একটা মাঝারি সাইজের কাঠের খাট, টেবিল আর আলমারি আছে এই রুমে। বড় কামরাটা স্বল্প আসবাবে বেশ খোলামেলা দেখাচ্ছে। জাকিয়া নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলে ওয়াহেদ ঘুরে ঘুরে দেখলো রুমটা। বারান্দায় গেল। অনেক দিন ঢাকার মধ্যে থেকে এই পরিবেশ যেন স্বর্গ লাগছে। ওয়াহেদের মন ভালো হয়ে গেল। জাকিয়া বেরোতেই বলল, বাসাটা বেশ সুন্দর, কি বলো? কিন্তু ওরা এইসব কবে করলো? তুমি টাকা দিয়েছো? ওয়াহেদ জাকিয়াকে দেখে হেসে দিল। পাগল, ওদের দুজনকে এখনো চেনোনি তুমি? নিজেদের টাকাই করেছে নির্ঘাত। কিন্তু এসব করার কি দরকার ছিল? কদিন পরে চেষ্টা করে ঢাকায় ট্রান্সফার নিলেই হতো। শুধু শুধু টাকার অপচয়। জাকিয়াকে কিছু বলা অর্থহীন ভেবে ওয়াহেদ কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পরে নাস্তা পর্ব শেষ করে চায়ে চুমুক দিতে দিতে শাইলাকে ডাকলো। রান্নাঘরে কি করছো তুমি? নাস্তা করেছো? কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখোনি? হেল্পিং হ্যান্ড আছে আঙ্কেল, আর কিছুক্ষণ পরে আসবে। ওনার জন্য খানিকটা জাউ ভাত করেছি, ওটা হয়ে গেলে নাস্তা করব। তোমার শরীর সুস্থ এখন? হ্যাঁ। তোমাদের বাসাটা বেশ সুন্দর, খোলামেলা আছে। জি আঙ্কেল। ওয়াহেদ কিছুটা গম্ভীর মুখভঙ্গিতে বলল। এখনো আঙ্কেল? কবে বাবা ডাকবে শাইলা? শাইলার মুখ শুকিয়ে গেল। শুকনো গলায় বলল, এই ডাকটাতে আমার অ্যালার্জি আছে আঙ্কেল, চাইলেও ডাকতে পারবো না। তাছাড়া ডাকে কি আসা যায়? আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। দাদাজানের পরে কাউকে আপন ভাবলে সে আপনি। আমার ডাক নিয়ে কষ্ট পাবেন না প্লিজ। ওয়াহেদ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই ডেকো। আপনি একটু রেস্ট নিন আঙ্কেল, ভোর সকালে জার্নি করে এসেছেন।